নমস্কার, আমি তরুণ ঘোষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্ভবত ব্রিটেন যাচ্ছেন। এখন এই নিয়ে কূটনৈতিক মহলে একটা পরামর্শ চলছে। আজকে আমাদের আনন্দবাজারে এ নিয়ে আমি বহু আগে একটা খবর করেছিলাম, তিনি বিদেশ ভ্রমণে যাবেন। তখন পরিস্থিতি অন্যরকম হয়ে গেছিল, তাই তার সফরটাকে রদ করা হয়েছিল। এখন আবার নতুন করে ভাবা হচ্ছে। এই হচ্ছে আনন্দবাজার পত্রিকা। এইখানে নানান বিষয়ের মধ্যে একটা বিষয় এখানে উঠে এসছে, সেটা হচ্ছে, আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। মাফ করবে, দেরি হচ্ছে। ঢাকা সাবধানে পা ফেলতে চায় দিল্লি, এই শীর্ষক যে এটা হয়েছে, সেখানে যেটা বলা হয়েছে, বাড়তি মাখামাখির প্রয়োজন নেই, শুধু দরজাটা খোলা রাখতে হবে। ভোট পরবর্তী বাংলাদেশের সঙ্গে এই নীতি নিয়ে চলার কথাই ভাবছে সাউথ ব্লক। সাউথ ব্লকের আরো ভাবনা, এমন কোন সংকেত দেওয়া আপাতত ঠিক হবে না। বাংলাদেশে ভারত বিরোধী অংশ বলার সুযোগ পায়। নয়াদিল্লি বিএনপির ওপরে প্রভাব খাটানোর চেষ্টা করছে, এটাও যেন বলার চেষ্টা না করা হয়। এই কথাও নয়াদিল্লিকে মনে রাখতে হচ্ছে। ভারত তথা পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় জামাতের উত্থান নজরে পড়ার মতো। ভবিষ্যতে নিরাপত্তা ক্ষেত্রে এই বিষয়গুলি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে একাংশের মতামত। আগামীকাল বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যোগ দিতে ভারত সরকারের প্রতিনিধি হিসেবে লোকসভা স্পিকার ওম বিড়লা যাচ্ছেন। এরপর লম্বা খবর আছে যে কিভাবে নির্বাচন হয়েছে, এভাবে কিভাবে এনসিপি পরাজিত হয়েছে, সেই সমস্ত খবর আপনারা সব জানেন। ওই খবরটুকু আমি বাদ দিচ্ছি। বাদ দিয়ে যে খবরটায় আসছি সেটা হচ্ছে, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই লাল দাগ দেওয়া, দেখুন এই অংশটুকু আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে প্রশ্রয় নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, কিন্তু ভারতবর্ষ সেই প্রশ্নের কোনো জবাব দেয়নি, এবং ভবিষ্যতে ভারতের যে এটা, সে প্রসঙ্গ কোনো পরিষ্কার কিছু করা হয়নি। তবে তিনি ব্রিটেন সফরের ব্যাপারে একটুখানি উদ্গ্রীব হয়ে রয়েছেন। ব্রিটেন সফর উনি করতে চান। এখন এই ব্যাপারে সংশ্লিষ্ট কূটনীতিক দৌত্যের কথা ভাবতে পারে সাউথ ব্লক, এমনটাই পরামর্শ দেওয়া হয়েছে দোভালের অফিসে। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্কের সংঘাত বিন্দু সেক্ষেত্রে অনেকটা হয়তো বাড়তেও পারে, আবার কমতেও পারে। এখন ব্যাপারটা হচ্ছে যে শেখ হাসিনা এই এক ভারতবর্ষে থাকতে 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 তিনি বোর হয়ে গিয়েছেন। খুব সাধারণ ব্যাপার। একটা মানুষ যদি 18 মাস একটা জায়গায় বন্দি অবস্থায় থাকেন, তাহলে তার মানসিক এবং শারীরিক অবস্থার উপরে একটা প্রভাব পড়ে। তিনি দীর্ঘদিন ধরেই তিনি যেতে চাইছিলেন, কিন্তু সেরকম অবস্থার সৃষ্টি হয়নি। কিন্তু এখন একটা নির্বাচন হয়ে গিয়েছে, নির্বাচনে একটা দল এসছে। আর ব্রিটেন হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে ইউরোপটা পুরো যাওয়া যায়। ব্রিটেনে প্রচুর আমাদের আওয়ামী লীগের লোকজন রয়েছেন, ফলে তারাও ওনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। আজকে আমাদের এখানে যে সমস্ত যে অনুষ্ঠানটা আছে, সেখানে যে সমস্ত আমাদের মানে লোকজন আসবেন, বলা হচ্ছে আজ রাজধানীর বিশ্বকে ডাক, এই হেডিংটাও আপনারা দেখুন। বিশ্বকে ডাক মোদির। আমি প্রত্যেকটা খবরের কাগজ খুলে খুলে আপনাকে দেখাচ্ছি। বিশ্বকে ডাক মোদির।
সেখানে কি লেখা হচ্ছে, আজ রাজধানীর ভারতে মন্ডপমে 5 দিনের কৃত্রিম মেধা ইম্প্যাক্ট সামিটের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা বিশ্বকে ভারতের মঞ্চে আহ্বান জানালেন। বললেন, এআই নিয়ে আলোচনা করতে আজ হাজির গোটা বিশ্ব। ভারত আয়োজন করছে এই সম্মেলনে আমি অভিবাদন স্বাগত জানাচ্ছি সারা বিশ্বের শিল্প নেতা, প্রযুক্তিবিদ, উদ্ভাবক, নীতি নির্ধারক, গবেষকদের। তাদের কথা সম্মেলনের বিষয়বস্তু সর্বজন হিতে কাজ করবে, অর্থাৎ সকলের ভালোর জন্য এই অনুষ্ঠান। আসলে এআই কে মানুষের উন্নতির ব্যবহারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সম্মেলনে যোগ দিচ্ছে 65 দেশ। দিল্লির বুকে এটা ব্যস্ততম সময়। G20 ঘিরে তোড়জোড় আগে শুরু হয়েছে। অস্ট্রেলিয়া, জাপান, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, সার্বিয়া, এস্তোনিয়া, তানজানিয়া এবং আফ্রিকার প্রতিনিধিরা যোগ দিয়েছেন। আনুমানিক দৈনিক প্রায় 2.5 লক্ষ দর্শক আসবেন। এছাড়া ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোরগে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরাগ কুমার দিশানায়কে, গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস যোগ দিচ্ছেন। এখন এই যে বিশ্ব নেতারা আসছেন না, এই বিশ্ব নেতাদের সঙ্গে একটা আলোচনা চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারেও একটা আলোচনা চলবে, যার জন্য কূটনীতিকদের মতামতটা চাওয়া হয়েছে। এখন সেক্ষেত্রে শেখ হাসিনা হয়তো খুব শিগগিরই হয়তো বিদেশ যাওয়ার জন্য তৈরি হতে পারেন এবং তার প্রথম যাত্রা হবে ব্রিটেন। ব্রিটেন থেকে উনি ফ্রান্স, জার্মান, ইটালি যেখানে উনি যেতে চান, ওনাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া আছে, ওনার অসুবিধা নেই। আর ভারত পুরোটাই স্পন্সর করছে। ভারতের পুরো সুরক্ষা টিম তার সঙ্গে যাবে, তাকে পুরো সুরক্ষা দেওয়া হবে। তার জন্য প্রাইভেট জেটের ব্যবস্থা করা হয়েছে, যে জেটে সুরক্ষা বাহিনীও থাকবে। এবং যে সমস্ত দেশগুলোর ওপর দিয়ে উনি যাবেন, সেই দেশের সঙ্গে কথা বলা হয়েছে তারা যেন তাদের ফাইটার ট্রেন দিয়ে এই প্রধানমন্ত্রীকে ট্রেনকে যাতে পথ দেখিয়ে নিয়ে যায় এবং সুরক্ষার ব্যবস্থা করা হয়। এখন এইটা যদি হয় তাহলে পরে প্রধানমন্ত্রী সারা বিশ্বের সঙ্গে কথা বলতে পারবেন। যেটা আমি বহু পূর্বে বলেছিলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফরে বেরোবেন, তখন নানান কারণে সেটা হয়ে ওঠেনি। তো অনেকেই লিখেছিলেন যে কি হলো বিদেশ সফর সম্পর্কে, আর আপনি তার কিছু বললেন না। তখন ব্যাপারটা হচ্ছে পুরোটাই হচ্ছে কূটনৈতিক ব্যাপার। কূটনীতিতে কখন কোনটা আগে আসে, কখন কোনটা পিছনে যায়, এ তো আমরা বলতে পারবো না। ফলে এখন পরিবেশ পরিস্থিতি এবং সমগ্র ব্যাপারটা পাল্টে গেছে। এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে এখন শেখ হাসিনাকে যদি পাঠানো হয় ওনাকে নিরাপত্তা দিয়ে, তাহলে ভারত নিশ্চিন্ত থাকবে এবং প্রত্যেকটা দেশের কূটনীতিকদের সঙ্গে এ ব্যাপারে পরামর্শ করে ডেট ফিক্স করে তারপরেতেই কথা বলা হবে। এ ব্যাপারে আমি শোনালাম যে কূটনীতিকদের সঙ্গে কথা বলা হচ্ছে, অজিত দোভালের সঙ্গে কথা বলা হচ্ছে। এটাও সত্যি যে 1.5 বছর ধরে উনি একটা জায়গায় বন্দি থেকে উনি মানসিক দিক দিয়ে একটুখানি এই হয়ে গেছেন, কি বলা, অস্বস্তিকর পরিবেশের মধ্যে পড়ে গেছেন। তাকে বাইরে যাওয়া অতীব প্রয়োজন, ডাক্তাররাও বলেছেন তার একটু বাইরে যাওয়া দরকার। সেক্ষেত্রে তাকে হয়তো বাইরে যেতে অনুমতি দেওয়া হচ্ছে এবং তিনি ব্রিটেনে যাবেন প্রথম। দর্শক, ডক্টর খলিলুর রহমানকে বিএনপি তাদের পররাষ্ট্র মন্ত্রী বানিয়েছে। এর আগে ইন্টারিমে তিনি নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, অনেক বিতর্ক হয়েছে এবং এমনকি বিএনপিও এক সময় তার পদত্যাগ চেয়েছিল। তাকে হঠাৎ করে কেন পররাষ্ট্র মন্ত্রী করতে হলো বিএনপিকে, সেটা নিয়ে নানাভাবে নানা বিশ্লেষণ যখন চলছে, তখন এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন সরকারে বসে থেকে এই নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বিএনপির পারপাস সার্ভ করেছেন এবং ভোটকে প্রভাবিত করেছেন এবং তিনি যে বিএনপি ছিলেন এখন সেটা প্রমাণ হয়ে গেল।
এই মন্তব্য তিনি করেছেন। এই মন্তব্য তিনি যখন করছেন তখন পাল্টা মন্তব্য কিংবা পাল্টা অভিযোগ কি কি আসতে পারে চলুন একটু জেনে দেখি নাহিদ ইসলাম কি বললেন, তার পাল্টা সুরে কি কি বলা যেতে পারে বিগত উপদেষ্টা পরিষদ সম্পর্কে। দর্শক, বলছিলাম বিএনপির নতুন পররাষ্ট্র মন্ত্রী, তাকে নিয়ে বিতর্ক চলছে এবং এই বিতর্ক অনেকদিন বিএনপিকে ফেস করতে হবে, কারণ কোনো ধরনের আলোচনা ছিল না। হঠাৎ করে শপথের দিনে খলিলুর রহমানের নাম যখন প্রকাশিত হলো তখন সবাই আসলে অবাক হয়েছেন। নাহিদ ইসলাম তীব্র কটাক্ষ করে প্রশ্ন করেছেন এবং নাহিদ ইসলামের প্রশ্নটা ডেইলি স্টার এভাবে উপস্থাপন করছে। বলছেন তিনি, খলিলুর রহমান কি অন্তর্বর্তী সরকারে বিএনপির হয়ে কাজ করেছিলেন? প্রশ্ন নাহিদের। তিনি বলছেন যে এখন প্রশ্ন আসে আগের অন্তর্বর্তী সরকারে তিনি ওই রাজনৈতিক দলের পক্ষে হয়ে কাজ করেছিলেন কিনা। নাহিদ ইসলাম বলেন, নির্বাচনী ইঞ্জিনিয়ারিং এর কথা আমরা বলেছিলাম, আমরা দেখলাম ফলাফল কারচুপি হলো ও আমাদের অনেকগুলো আসনে হারিয়ে দেওয়া হয়েছে। পরিকল্পনা করে 2/3 আসন সরকারি দল নিয়েছে যেন সংবিধান সংস্কার না হয়। এই জটিলতার পুরোটাই একটি ইঞ্জিনিয়ারিং আজ জাতির সামনে উন্মোচিত হলো খলিলুর রহমানের যোগ দেওয়ার মাধ্যমে। অর্থাৎ খলিলুর রহমান এই ইঞ্জিনিয়ারিং করেছেন, করে এখন দলে এসে পররাষ্ট্রমন্ত্রী হলেন। তিনি বলেন, ছাত্র উপদেষ্টারা নিরপেক্ষতার স্বার্থে নির্বাচনের আগে পদত্যাগ করেছিলেন, তখন কিন্তু দোষ দেওয়া হয়েছিল এই ছাত্র উপদেষ্টা একটা দলের সঙ্গে যুক্ত। এনসিপির আহ্বায়ক বলেন, সরকারি দল হিসেবে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি। গণভোটে যে গণরায় এসেছে ন্যায় ও সংস্কারের পক্ষে, এই রায়ে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। গণভোট যে আদেশের ভিত্তিতে হয়েছে, জুলাই সনদের সংবিধান সংস্কার বাস্তবায়নের আদেশে সুস্পষ্টভাবে লেখা আছে। অনেক কথা বলেছেন তিনি। মূলত বলতে চেয়েছেন খলিলুর রহমান তিনি বিএনপি করেন এবং সরকারে বসে থেকে বিএনপির পারপাস সার্ভ করতেন। তিনি যখন এই অভিযোগ করছেন তখন বিএনপিকে এই অভিযোগের জবাব অবশ্যই দিতে হবে, সেটা বিএনপির মতো করবে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে তিনি যখন এই অভিযোগ করছেন খলিলুর রহমান আগের সরকারে বিএনপি করতেন, তখন অভিযোগ আসতেই পারে তাহলে খলিলুর রহমান বাদে বাকি যারা সরকারের উপদেষ্টা ছিলেন, ইনক্লুডিং প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, তারা সবাই কি এনসিপি এবং জামাত করেন এবং তারা এনসিপি এবং জামাতের পারপাস সার্ভ করার চেষ্টা করে গেছেন অল টাইমে এবং এই চেষ্টা করেছেন বলেই নির্বাচনে বিজয়ের পর, বিএনপির বিজয়ের পর 40 ঘন্টা পেরিয়ে গেলেও, মানে 12 তারিখে নির্বাচন হয়েছে, 13 তারিখ পেরিয়ে গেছে, 14 তারিখে দুপুরে গিয়ে প্রধানমন্ত্রী, নবনির্বাচিত প্রধানমন্ত্রী এবং সাথে সেই অভিনন্দনকে হালাল করার জন্য নাহিদ এবং ডাক্তার শফিকুরকে সহ অভিনন্দন জানানোর প্রধান উপদেষ্টার যে নাটক, সেই নাটকে কি এটা প্রমাণিত হয় যে প্রধান উপদেষ্টা জান প্রাণ দিয়ে কাজ করে চেয়েছিলেন যেন তাদের প্রিয় ছাত্র এবং ছাত্রদের জোট তারা বিজয়ী হয়ে সরকার গঠন করুক? তারা এটা পারেনি, সক্ষম হয়নি বলে যার পর নাই ক্ষুব্ধ হয়েছে, যার পর নাই মর্মাহত হয়েছে, শোকে বিহ্বল হয়েছে। এই ব্যাপারগুলো কি বলা যায়? সরকারে বসে থেকে আসিফ নজরুলরা কিংবা এই ছাত্র উপদেষ্টাদের কথা বাদ দিলাম, আসিফ নজরুল, আদিলুর রহমানরা কিংবা মানে প্রেস সেক্রেটারিরা যারা রয়েছেন, ফয়েজ আহমেদ তোয়েবরা, তারা সবাই কি এনসিপি জামাতের হয়ে কাজ করেছেন? শুধুমাত্র খলিলুর রহমান বিএনপির হয়ে কাজ করেছেন? আর এই সরকারে কেউ যদি কোনো দলে, আমরা তো পরিষ্কারই জানি যে কে কোন পক্ষের হয়ে কাজ করেছেন, কে কোন পক্ষের লোক। খলিলুর রহমান বিএনপির আস্থাভাজন ছিলেন না, যে কোনো কারণেই হোক। হতে পারে সেটা লন্ডন বৈঠকের পরে তিনি আস্থায় এসেছেন, যে খলিলুর রহমানের তারা পদত্যাগ চেয়েছিলেন তাকেই পররাষ্ট্রমন্ত্রী তারা করলেন, কিংবা হতে পারে যে আন্তর্জাতিক কোনো মহলকে মানে নিজেদের আয়ত্তে রাখার জন্য, তাদেরকে খুশি করার জন্য তাদের পছন্দের কাউকে মন্ত্রিসভায় নিয়েছেন। এরকম অনেক কিছু হতে পারে। কিন্তু নাহিদ ইসলাম যখন অভিযোগ করেন যে খলিলুর রহমান বিএনপি করতেন, এটা এখন প্রমাণিত, তখন পাল্টা প্রশ্ন আসে
আসলেই যে উপদেষ্টা পরিষদের একমাত্র বিএনপি কি খলিলুর রহমান ছিলেন, বাকি সবাই কি এনসিপি জামাত ছিলেন? এবং উপদেষ্টা পরিষদের সবথেকে বড় কর্তা যিনি প্রধান উপদেষ্টা, তিনি নিজেই তো বহুবার স্বীকার করেছেন যে এনসিপি তিনি নিজে তৈরি করিয়েছেন, নিজে উৎসাহ দিয়ে তৈরি করিয়েছেন। মানে এই প্রফেসর ইউনূস আমরা দেখেছি 2007 সালে যখন রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করেছিলেন, তখন প্রথম যে নামটা তার চয়েস ছিল সেই নামটা হচ্ছে ইউনূস মঞ্চ। ইউনূস মঞ্চ থেকে নাগরিক শক্তি হয়েছিল। ইউনূস মঞ্চ করতে চেয়েছিলেন তিনি প্রথম। যে ব্যক্তি নিজের ব্যক্তি স্বার্থ ছাড়া আর কিছুই বোঝেন না, রাজনৈতিক দলটা পর্যন্ত নিজের নামে করতে চান, সেই ব্যক্তি কার পক্ষে কাদের পক্ষে কাজ করেছে সেটাও তো একটা বড় প্রশ্ন। সেই প্রশ্নের উত্তরও কি আমরা কোনোভাবেই খুঁজে পাবো যে প্রফেসর ইউনূস বিএনপির পক্ষে কাজ করেছে? তা তো নয়, মনে হয় সেটা সত্য নয়। মনে হয় রিভার্স কাজটা করেছেন, বিএনপির প্রতিপক্ষ হিসেবে কাজ করে গেছেন প্রফেসর ইউনূস গত 1.5 বছরে। আওয়ামী লীগকে শায়েস্তা করার এজেন্ডা নিয়ে তিনি এসেছিলেন। এরপরে তিনি স্বপ্ন দেখেছিলেন এবার যদি বিএনপিকেও মাইনাস করে দেয়া যায় তাহলে পুরো রাজত্বটা আমার, আমি আমৃত্যু বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারবো। শোনা যায় তিনি যখন প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন তখনই তিনি শর্ত দিয়েছিলেন অন্তত পক্ষে 5 থেকে 7 বছর তাকে ক্ষমতা দিতে হবে, তবেই তিনি দায়িত্ব নেবেন, এবং সেই শর্তেই তাকে ক্ষমতা দেয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে সেনাপ্রধানের বিরোধিতা এবং মানুষের ফুঁসে ওঠায় তিনি আসলে 1.5 বছরের মধ্যে বিদায় নিতে বাধ্য হয়েছেন। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।